করোনা ভ্যাকসিন প্রয়োগের নীতিমালা চূড়ান্ত, দেশে আসার অন্তত 2 মাস পর প্রয়োগ। অক্সফোর্ডের টিকা পূর্ব পরীক্ষিত হওয়ায় হবে না ল্যাব টেস্ট। ভ্যাকসিন আসতেই তো 2 মাস এখনো বাকি আছে, তাহলে এখন থেকে প্রস্তুতি নিলেই তো ওই 2 মাস আমরা কভার করে ফেলতে পারি। দুই দেশের সরকার শতভাগ অবহিত আছেন, আশা করছি দেরি হবে। ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন এবং রেজিস্ট্রেশন, এটি যে ডোসিয়ারটা সাবমিট করেছে সেটি রিভিউ করার জন্য কিছু সময় প্রয়োজন। সেই রিভিউটা আমরা অলরেডি শুরু করেছি। 5,500 কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রকল্প একনেকে অনুমোদন। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার অসুস্থতা আর অনুপস্থিতির চক্রে আজকে নাইকো দুর্নীতি মামলার বিচার। 31 বারের মতো পেছালো অভিযোগ গঠনের শুনানি। না দাঁড়িয়ে উল্টা ওনাকে জোরে হাসতেছিলেন কেন হয় এটা? আমি তো বেরোয় যাবো দেখে, আমি তো আপনার হাতে দাঁড়াবো। আমার কিছু তাড়াহুড়া, যে জায়গায় স্টপিজ না সেই জায়গায় যাত্রী নামতে যায়। মহামারীর ভয় কাটিয়ে আবারও উল্টো পথে গাড়ি, যেখানে সেখানে যাত্রী ওঠানামা। সড়কে আইন ভাঙার মহোৎসব, কঠোর হচ্ছে ডিএমপি। 2 দশক পর এ মাসের শেষেই চালু হচ্ছে আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল। মাত্র 1.5 ঘন্টায় নদী পার হওয়ার আশায় উত্তরাঞ্চলের কোটি মানুষ। করোনা ভ্যাকসিন দেশে আসার পরও প্রয়োগের সার্বিক প্রস্তুতিতেই পেরিয়ে যাবে আরও 2 মাস। প্রাথমিক পর্যায়ে মাত্র 3% মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমতি প্রাপ্ত টিকা দেশে প্রয়োগের আগে দেশে কোনো পরীক্ষার প্রয়োজন হবে না। এমন সব সুপারিশ সহ দেশে ভ্যাকসিন প্রয়োগের নীতিমালা চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ভ্যাকসিন দেশে আসার পরও প্রয়োগে 2 মাস সময় লাগা অস্বাভাবিক মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকেই কার্যকর ভ্যাকসিনের অপেক্ষায় পুরো বিশ্ব। কয়েকটি দেশ এর মধ্যেই টিকার সফল প্রয়োগ শুরু করেছে। অক্সফোর্ডের টিকা পেতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি হলেও বাংলাদেশও অপেক্ষায়। এর মধ্যেই মঙ্গলবার সকালে টিকা প্রয়োগ নীতিমালার চূড়ান্ত অনুমোদন দিল স্বাস্থ্য অধিদপ্তর। 137 পৃষ্ঠার এই নীতিমালায় ভ্যাকসিন প্রয়োগ তদারকি করতে আলাদা টাস্কফোর্স গঠনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বলা হয়, ভ্যাকসিন আসার পরও লোকবল নিয়োগ, কারিগরি সহায়তা, কাগজপত্রের প্রস্তুতি সহ বিভিন্ন কাজে পেরিয়ে যাবে আরও 8 সপ্তাহ। প্রথম ধাপে 3% বেশি মানুষকে টিকা দেয়া সম্ভব হবে না, তবে ধীরে ধীরে বাড়ানো হবে এই সংখ্যা। দ্বিতীয় ধাপে 7 ভাগ, তৃতীয় ধাপে 11 থেকে 20 ভাগ মানুষ টিকা পাবেন। পর্যায়ক্রমে 41 থেকে 40 ভাগ, 40 থেকে 80 ভাগ মানুষকে টিকার আওতায় আনা যাবে। ভ্যাকসিন আসার পরেও প্রস্তুতি নিতে 2 মাস সময় লাগবে, এটা আমার কাছে বোধগম্য নয়। ভ্যাকসিন আসতেই তো 2 মাস এখনো বাকি আছে, তাহলে এখন থেকে প্রস্তুতি নিলেই তো ওই 2 মাস আমরা কভার করে ফেলতে পারি। মানে আমাদেরকে এমনভাবে প্রস্তুত হয়ে থাকা উচিত, যেটা বিশ্বের অন্যান্য দেশে হয়েছে, যে যেদিন ভ্যাকসিন পেয়েছি তার পরের দিন যেন আমরা ভ্যাকসিন প্রয়োগ করতে পারি। এই নীতিমালার বড় একটি অংশ জুড়ে গুরুত্ব দেওয়া হয়েছে টিকা নিরাপত্তা ও সংরক্ষণের বিষয়টি। রোহিঙ্গাদের টিকা দিতে আলাদা কমিটি গঠনের কথাও বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া টিকার ক্ষেত্রে দেশে ল্যাব টেস্ট হবে না, তবে দেশে আবিষ্কৃত টিকা কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ছাড়া আমদানি করা টিকার ক্ষেত্রে 3 দফায় ল্যাবে পরীক্ষা করা হবে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনা ভ্যাকসিন নীতিমালার বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন এবং সচিবালয়ে আছেন প্রসূন আশিস। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রবিনের কাছে। রবিন, শ্রেয়া, যদি আসলে বলতে যাই, স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে যে 137 পৃষ্ঠার নীতিমালা চূড়ান্ত করা হয়েছে, সেখানে কিন্তু বেশ কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। তার মধ্যে যে বিষয়টি উল্লেখ করার মতন সেটি হলো কোভিড-19 ভ্যাকসিন আসলে বাংলাদেশে আসার পরেও সার্বিক প্রস্তুতির জন্য আরও 2 মাসের মতন সময় লেগে যাবে এবং যে প্রতিটি যে বুথ থাকবে অর্থাৎ ভ্যাকসিন দেওয়ার জন্য, সেখানে 8 জন করে যে দুঃখিত যে 6 জন করে 6 জনের একটি টিম তৈরি করতে হবে। এরকম বেশ কয়েকটি নীতিমালা কিন্তু
সেই নীতিমালাতে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। তার বাইরেও আসলে যে কাদেরকে কোভিড-19 যে ভ্যাকসিনটি সেটি দেওয়া হবে সেটারও কিন্তু এটি যে অগ্রাধিকারমূলক তালিকা করা হয়েছে। শুরুতে আসলে যেটি বলা হয়েছে যে মোট জনসংখ্যার যে 3% মানুষ তাদেরকে এই জনসংখ্যার মধ্যে প্রাথমিক অবস্থায় তাদেরকে আওতায় আনা সেটির বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়েছে। তার বাইরেও কিন্তু আমরা আসলে যে বেশ কয়েকটি আমরা বিষয় দেখেছি যে কারা প্রথমে কোভিড-19 ভ্যাকসিন পেতে যাচ্ছেন। তার মধ্যে যে সরকারি হাসপাতালের যে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন অর্থাৎ ডাক্তার, নার্স সহ অন্যান্য যে স্বাস্থ্যকর্মী তাদেরকে প্রথমে কোভিড-19 টিকা দেওয়া হবে। যারা আসলে সরাসরি কোভিড-19 যে ডেডিকেটেড হাসপাতাল বা সেবার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে, তারপরে কোভিড-19 যে সেবার সঙ্গে সম্পৃক্ত বেসরকারি হাসপাতালের ডাক্তার, নার্স সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে। তার বাইরে যে ধাপটি রাখা হয়েছে সেটা হলো যে অন্যান্য যে স্বাস্থ্যকর্মীগুলো রয়েছেন সরকারি এবং বেসরকারি হাসপাতালের তাদেরকে নেওয়া হবে। এভাবে করে কিন্তু স্বাস্থ্যকর্মীদের একটি ধাপ করা হয়েছে। তারপরের ধাপে রাখা হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে। আমরা আসলে যেটি দেখছি যে ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা, তারপরে যারা যে ফ্রন্টলাইনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সকল উইং রয়েছে, যে সকল সদস্য রয়েছেন যারা আসলে যে সরাসরি কোভিড-19 প্রতিরোধমূলক ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তাদেরকে কোভিড-19 ভ্যাকসিনের আওতায় আনা হবে। তারপরে যে অন্য যে মিলিটারি এবং প্যারামিলিটারি অর্থাৎ ডিফেন্স ফোর্সের যারা আর্মি, নেভি এবং এয়ারফোর্স, র্যাব, তারপর বিজেপি, কোস্টগার্ড, যে পিজিআর সহ অন্যান্য যে সেক্টরগুলো রয়েছে তাদেরকে কোভিড-19 ভ্যাকসিনের আওতায় আনার কথা রয়েছে। তার পরবর্তীতে যে সিভিল যে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এবং যে ফ্রন্টলাইনারদের তালিকা এর পরবর্তী পর্যায়ে রয়েছে গণমাধ্যম কর্মী এবং যে নির্বাচিত জনপ্রতিনিধি সহ এভাবে কিন্তু একটি ধাপ করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আসলে যেটি বলেছেন যে সার্বিকভাবে তারা যে কোভিড-19 ভ্যাকসিন বাংলাদেশে আনার বিষয়ে যে রেজিস্ট্রেশন করা হয়েছে ভ্যাকসিন কোর তরফ থেকে সেটি আসলে যে তারা খতিয়ে দেখছেন এবং অল্প কিছু সময়ের মধ্যে সেটি রেজিস্ট্রেশনের অনুমোদন দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। আমরা একটু সচিবালয়ে আমাদের সহকর্মী প্রসূন আশিস রয়েছেন, তার সঙ্গে একটু সরাসরি যুক্ত হব। প্রসূন। ধন্যবাদ রবিন। সহকর্মী রবিন যেটি জানাচ্ছিলেন, মূলত এই যে কোভিড ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের জন্য দেশে এই ভ্যাকসিন যদি প্রয়োগ করা হয় মানবদেহে, সেক্ষেত্রে যে সমস্ত কর্মকাণ্ডগুলো ছিল, যে সমস্ত বাধাগুলো ছিল, এই নীতিমালা চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে মূলত সেই সকল বাধাই কিন্তু দূর হয়ে গেল। শ্রেয়া, আপনি জানেন যে ভারতের সেরাম ইনস্টিটিউট যে ভ্যাকসিনটি, কোভিড ভ্যাকসিনটি উৎপাদন করছিল, মূলত অক্সফোর্ড উদ্ভাবিত যে ভ্যাকসিন সেটি তারা মূলত উৎপাদন করছিল এবং সেইটি রপ্তানির ক্ষেত্রে একটি বিধিনিষেধ, একটি নিষেধাজ্ঞা আরোপ করার কারণে গত পরশুদিন থেকে কিন্তু একটি জটিলতা তৈরি হয়েছিল। আপনি জানেন যে গতকাল সেই সরকারের একাধিক মন্ত্রীরা কিন্তু সেটি পরিষ্কার করেছেন এবং নিশ্চিত করেছেন যে এখন আর কোনো বাধা নেই। মূলত ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত এই কোভিড ভ্যাকসিনটি বাংলাদেশ পাবে। তার পরপরই কিন্তু ওষুধ প্রশাসন অধিদপ্তর কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু এটার অনুমোদনও দিয়ে দিয়েছে বাংলাদেশে প্রয়োগের ক্ষেত্রে। সকালে আজকে যেটি হয়েছে সেটি একনেকে কিন্তু এই কোভিড ভ্যাকসিনটি আমদানি করা এবং ক্রয় করা এবং এটি সরবরাহ করারও সংরক্ষণ করার ক্ষেত্রে যে প্রকল্পটি, সেই প্রকল্প কিন্তু তারা অনুমোদন দিয়ে দিয়েছে। তো সবশেষ যে ধাপটি ছিল সেটি হচ্ছে মানবদেহে প্রয়োগের জন্য একটি নীতিমালা। এই নীতিমালা আমি এখন সচিবালয়ে রয়েছি, সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগ থেকে আমরা ঊর্ধ্বতন দুজন কর্মকর্তার সাথে আলাপ করে যেটি জেনেছি এটি প্রায় 1.5 মাস আগে থেকে এই প্রস্তুতি চলছিল এবং সেই প্রস্তুতির প্রেক্ষিতে কাদেরকে এটি দেওয়া হবে, কিভাবে সংরক্ষণ করা হবে এবং কোন কোন ক্রাইটেরিয়ার লোকজন এটি পাবে, কাদেরকে দিলে ক্ষতি হতে পারে, পুরো বিষয়টি কিন্তু এই নীতিমালার মধ্যে রয়েছে। এবং আমরা যেটি জেনেছি এই নীতিমালাটি এখন স্বাস্থ্য বিভাগের সচিব যিনি মোহাম্মদ আব্দুল মান্নান, ওনার টেবিলে রয়েছে এবং কিছুক্ষণ পরেই এই একনেক বৈঠকের পরে মন্ত্রী যখন ফিরবেন আমরা জানতে পেরেছি এটি মন্ত্রী দেখবেন। এখনো পর্যন্ত স্বাস্থ্য সচিব পুরো জিনিসটি খতিয়ে দেখেননি বলে আমরা জেনেছি। ওনারা দুজন দেখার পরপরই কিন্তু এই ব্যাপারটি আমরা জানবো যে এটি হয়তো প্রয়োগের ব্যাপারে সার্বিক কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে। মূলত এই ছিল নীতিমালা চূড়ান্ত করা এবং ভ্যাকসিনের বিষয়ে সচিবালয় থেকে সবশেষ তথ্য। শ্রেয়া।
করোনা ভ্যাকসিন নীতিমালার বিষয়ে সচিবালয় থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী প্রসূন আশিস, এবং তার আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফারুক ভুইয়া রবিন। ৫,৬৫৯ কোটি ৭ লাখ টাকার প্রাক্কলিত ব্যয় ধরে করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কার্যতালিকার বাইরে প্রকল্পটির অনুমোদন দেয়া হয়। এছাড়া ২২৭৫ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা, ১১০৩ কোটি ৬৫ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প, ১৫৭ কোটি ৮৭ লাখ ৫১ হাজার টাকায় সুন্দরবন সুরক্ষা প্রকল্প, সিলেট জোনের সড়ক উন্নয়নে ১২২ কোটি ৮১ লাখ ৫৪ হাজার টাকা এবং ২৪৯ কোটি ৮১ লাখ ৫ হাজার টাকা ব্যয়ে চিটাগাং সিটি আউটার রিং রোড প্রকল্পের অনুমোদন দেয়া হয়। সভা শেষে স্বাস্থ্য সচিব জানান, করোনা ভ্যাকসিন পেতে দেরি হবে না। দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি অবগত হচ্ছে। যেভাবেই আসুক জিনিসটা, ভারতের সরকার এবং আমাদের সরকার তো অবহিত আছেন, এতে তো কোনো সন্দেহ নাই। দেরি হতে পারে না, আশা করছি না। এক যুগের বেশি সময় পার হলেও নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ১১ আসামির বিচার শুরু হয়নি। আদালতে বেগম জিয়ার অনুপস্থিতি ও বারবার সময় আবেদনের কারণে পিছিয়ে যাচ্ছে অভিযোগ গঠনের শুনানি। দুদক আইনজীবীর অভিযোগ, এই অচল অবস্থা উদ্দেশ্যমূলক। আর বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন, অসুস্থতার কারণেই হাজির হতে পারছেন না তিনি। একে একে পেরিয়েছে ১৪ বছর, শুরু করা যায়নি নাইকো দুর্নীতি মামলার বিচার। ২০১৮ সালে অভিযোগপত্র দাখিলের পর থেকে আজ অবধি করা যায়নি অভিযোগ গঠনের শুনানি। মঙ্গলবার আসামি বেগম খালেদা জিয়ার আদালতে হাজির হয়ে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেয়ার কথা ছিল। এদিনও অনুপস্থিত বিএনপি চেয়ারপারসন, আর ৩১ বারের মতো শুনানি পেছানোর আবেদন তার আইনজীবীর। আবেদনের শুনানি শেষে বিচারক শেখ হাফিজুর রহমান ১৫ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। গেল ২ বছর ধরে বেগম জিয়ার আইনজীবীরা লাগাতার সময় আবেদন করে আসছেন জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন দুদক আইনজীবী। বলেন, বিএনপি নেত্রীর অনুপস্থিতির কারণেই বিচার কাজ শুরু করা যাচ্ছে না। এদিকে বেগম জিয়ার আইনজীবীর দাবি, মক্কেল অসুস্থ হওয়াতেই আদালতে আসতে পারছেন না। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুদক। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ৩,৫০০ কোটি টাকা পাচারের অভিযোগে পিকে হালদারের মা ও সহযোগী সহ ২২ জনের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এই মুহূর্তে হাইকোর্টে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, শ্রেয়া, পিকে হালদারকে ধরতে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে কিন্তু আদা জল খেয়ে নেমেছেন সরকার, এবং আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই উচ্চ আদালত থেকে পিকে হালদারকে ফেরাতে এবং তিনি যে টাকাগুলো নিয়ে বিদেশে পালিয়ে গেছেন সেই টাকাগুলো ফিরিয়ে আনার জন্য বেশ কিছু আদেশ দিয়ে যাচ্ছেন। তো আজকে যখন এই মামলাটি শুনানির জন্য ওঠে, ৫ জন ভুক্তভোগী যারা পিপলস লিজিংয়ে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা একটি আবেদন দায়ের করেছিলেন এবং সেই আবেদনে প্রায় ২৫ জনের নাম উল্লেখ করে বলেছেন যে পিকে হালদার ইস্যুতে এই ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করলে কিছু তদন্তে বেরিয়ে আসবে কিভাবে পিকে হালদার এই টাকাগুলো নিয়ে বিদেশে পালিয়ে গেছেন। এর মধ্যে যদি উল্লেখযোগ্য কয়েকটি নাম বলি তাহলে বলতে পারবো যে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, তিনি কিন্তু এই তালিকায় শুরুতেই রয়েছেন, এবং আরেকজন রয়েছেন বর্তমানে ইন্টারন্যাশনাল লিজিংয়ের যিনি চেয়ারম্যান এনআই খান, যিনি সাবেক শিক্ষা সচিব ছিলেন, তার নামও কিন্তু এই তালিকায় দিয়েছিলেন ভুক্তভোগীরা। আদালত শুনানি করেছেন, শুনানি শেষে এই ২৫ জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। একই সাথে আদালত বলেছেন দুদক যদি মামলার তদন্তের স্বার্থে এই ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করতে চায় তাহলে দুদক কার্যালয়ে ডেকে তাদেরকে এই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে রাষ্ট্রপক্ষ থেকে একটি রিপোর্ট আদালতে দাখিল করা হয়েছে। তারা বলেছেন যে পুলিশ
সদর দপ্তর ইন্টারপোলকে একটি চিঠি দিয়েছে এবং তারা চিঠিতে উল্লেখ করেছেন পিকে হালদারের বিরুদ্ধে যেন রেড নোটিশ জারি করা হয়। তো খুব শীঘ্রই হয়তো রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন এটি তারা ইন্টারপোল এটি জারি করবেন এবং তাকে ফিরিয়ে আনতে সহায়তা করবেন। আর পিকে হালদার মূলত 4টি প্রতিষ্ঠান থেকে প্রায় 3600 কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছেন এবং যেই প্রতিষ্ঠানগুলো থেকে টাকা তিনি নিয়ে গেছেন সেই প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে পথে বসে গেছে এবং হাজার হাজার ভুক্তভোগী এই টাকার জন্য কিন্তু আদালতের দ্বারস্থ হচ্ছেন। আজকেও সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের মেয়ে আদালতে এসে তার যে অসহায়ত্বের অবস্থা সেটি প্রকাশ করেছেন। তো যাই হোক, আজকে মূল বিষয় হচ্ছে যে পিকে হালদার ইস্যুতে যে 24 জনের নাম এসেছে সেই 24 থেকে 25 জনেরকে বিদেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন এবং দুদক চাইলে তাদেরকে দুদক কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে পিকে হালদার ইস্যুতে আজকের আদেশের সবশেষ খবর। শ্রেয়া, এতক্ষণ হাইকোর্ট থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। বছরের শুরু থেকেই সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর হবার ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একে তো নগর জুড়েই উন্নয়নের কাজ চলায় রাস্তা হয়ে পড়েছে সংকীর্ণ, তার উপর স্কুল কলেজ বন্ধ থাকার পরও দিনভরই থাকছে ভয়াবহ যানজট। আতিকুর রহমান তমালের রিপোর্ট। আমি আপনাকে হাত দেখাচ্ছি, আপনি দাঁড়াবেন না কাইন্ডলি একটু? ঠিক আছে, এটা তো আপনার রং, তাই না? বছরের দ্বিতীয় দিন শনিবার, তাই রাস্তা ফাঁকা, তারপরও উল্টো পথে চলছে গাড়ি। না দাঁড়িয়ে উল্টা মনে করেন জোরে হাসতেছিলেন কেন হয় এটা? আমি তো বেরোয় যাবো দেখে, আমি তো আপনার হাতে দাঁড়াবো না, আমি তো আপনাকে দাঁড়াতে অনুরোধ করার পরও না দাঁড়িয়ে বেপরোয়া গতিতে চলে যাওয়ার চেষ্টা। শেষমেশ স্বীকারও করলেন কাজটা বেআইনি ছিল। তো সেটা কি মানে ভুল ছিল আপনার? অবশ্যই ভুল ছিল। শুধু তিনি নন, পান্থকুঞ্জ পার্ক লাগোয়া সড়কটি দিয়ে সার্কফোয়ারার সড়কে সেদিন 2 ঘন্টায় উল্টো পথে প্রাইভেট কার গিয়েছে 27টি, মোটরসাইকেল অসংখ্য। সবারই উত্তর সময় কম কিংবা সহজ অজুহাত বুঝতে পারেননি। আমার কিছু উল্টা মানে আমার সামনে আরো 2টা গাড়ি ছিল। আচ্ছা ভাই, এটা দেখেন না। ট্রাফিক পুলিশ এই অপরাধে জরিমানাও করছেন, কিন্তু তারপরও বিকার নেই কারো। কেটে গেল ব্যক্তিগত জানের কথা। গণপরিবহনও চলছে যে যার মতো। বাস দাঁড়ানোর জন্য নির্ধারিত বাস পেতে দাঁড়ায় না বাস, যাত্রী উঠছেন মূল সড়কেই। আইন যেমন মানছেন না পরিবহন শ্রমিকরা, তেমনি যাত্রীরাও নির্বিকার। যে জায়গায় স্টপিজ না সেই জায়গায় যাত্রী নামতে যায়। ওদিকে বেড়িবাঁধে চলছে ফিটনেসহীন লক্কর চক্কর বাস ও লেগুনা। সেসব কারণে করোনার মধ্যেও সড়কে ঘন্টার পর ঘন্টা তৈরি হচ্ছে জানের জটলা। যখন স্কুল কলেজ খুলবে তখন তো আরো ভয়ানক অবস্থা দাঁড়াবে। ডিএমপি কমিশনার বলছেন নতুন বছরের শুরু থেকেই সড়কে শৃঙ্খলা ফেরাবেন তারা। আমরা সর্বোচ্চ জরিমানার দিকে যাব। আপনার পুরা মাসের বেতন কিন্তু শুধু একটা ট্রাফিকের মামলায় খেয়ে যাবে। তবে বিশেষজ্ঞদের দাবি, এতে হয়তো সাময়িক সুবিধা পাওয়া যাবে, কিন্তু টেকসই সমাধান পেতে হলে সমন্বিতভাবে বহু কাজে হাত দিতে হবে। যে বাসকে কোম্পানি ভিত্তিক করে সুশৃঙ্খল করা, রিকশাকে সংখ্যাগত নিয়ন্ত্রণ করা, ট্রিম করে নিয়ে আসতে হবে হাতির ঝিলের মতো। ওখানে পুলিশ লাগে না। হাতির ঝিল হতে পারে এই পরিকল্পিত সড়কের একটি সফল উদাহরণ। সংশ্লিষ্টরা বলছেন আইন শৃঙ্খলা বাহিনী আইন মানাতে নাগরিকদের বাধ্য করবেন, সেটি যেমন সত্য তেমনি এটিও সত্য যে নাগরিক হিসাবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। তবে বিজ্ঞান ভিত্তিক পরিবহন সিস্টেম গড়ে তোলা এসবের চেয়ে অনেক বেশি জরুরি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। 2 দশক পর চলতি মাসের শেষে চালু হতে যাচ্ছে বন্ধ হয়ে যাওয়া মানিকগঞ্জের আরিচা থেকে পাবনার কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল। মাত্র 1.5 ঘন্টায় নদী পার হওয়ার আশায় উত্তরাঞ্চলের মানুষ। নৌ রুটটি পরিদর্শন করেছেন সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। এই মুহূর্তে পাবনার কাজিরহাটে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। কাজের অগ্রগতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, আমরা এই মুহূর্তে রয়েছি পাবনার বেড়া এলাকায়, অর্থাৎ কাজিরহাট, এরপরে নগরবাড়ি পার হয়ে শেষ এলাকায় যমুনা নদীর ঠিক মাঝামাঝি অবস্থানে রয়েছি। আসলে আমরাও দেখলাম এই মানিকগঞ্জের আরিচা ঘাট থেকে পাবনার যে কাজিরহাট কিংবা নগরবাড়ি, এখানে করে আমরা একটি জাহাজে এসেছিলাম, সেটি কিন্তু আসতে 30 থেকে 40 মিনিট সময় লেগেছে। অর্থাৎ এই পথটি ফেরিতে আসতে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। অথচ সড়ক পথে এই পথটি কিন্তু যেতে সেই নবীনগর থেকে শুরু করে একদম টাঙ্গাইল, এলেঙ্গা, বঙ্গবন্ধু সেতু, সেই সিরাজগঞ্জ, অর্থাৎ বিশাল একটি অংশ কিন্তু ঘুরে আসতে হয়। অথচ এই জায়গাটা কিন্তু খুবই অল্প, এবং এখানকার যারা এই পথের যাত্রী তারা আমাদেরকে বলেছেন এই আরিচা এবং এই যে নগরবাড়ি বা কাজিরহাট, এই যে চ্যানেলটি, এই যে ফেরি রুটটি,
এটি চালু হলে তাদের ঢাকা থেকে পাবনা, রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সহ মোট 28টি জেলা, এই 28টি জেলায় আসতে প্রায় 100 কিলোমিটারেরও বেশি পথ কমে যাবে এবং তাদের এই প্রতিদিন যাওয়া আসা বা যাতায়াতে 3 থেকে 4 ঘন্টা সময় কমে আসবে। তো সেজন্যই কিন্তু এই রুটটি আবারও চালু করা হচ্ছে। মূলত 2000 সালে যখন বঙ্গবন্ধু সেতু উদ্বোধন হয়, এরপরেই 2002 সালে নাব্য সংকটের কারণে কিন্তু এই রুটটি বন্ধ হয়ে গিয়েছিল। এরপরেই 2 দশক পর এটি চালুর সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখেছি কাজিরহাট এবং আরিচা 2 ঘাটেই 2টি ফেরি ঘাট প্রস্তুত করা হয়েছে এবং বলা হয়েছে মোট 4টি ফেরি এখানে চলবে। এ মাসের 15 তারিখ সেই 4টি ফেরি এই কাজিরহাট এবং আরিচা 2 পারে সেগুলো প্রস্তুত করা হবে এবং বলা হয়েছে বিআরএফের চেয়ারম্যান তিনি আমাদেরকে বলেছেন হয়তো এ মাসের 20 তারিখের দিকেই তারা এই ফেরি রুটটি চালু করবেন এবং তারা বলছেন যে সর্বোচ্চ এই যে 14 কিলোমিটার পথ অর্থাৎ আরিচা বা মানিকগঞ্জ থেকে পাবনার যে নগরবাড়ি বা কাজিরহাট এই পথ পর্যন্ত মোট 14 কিলোমিটার। তো 14 কিলোমিটার পথ পাড়ি দিতে তারা হিসেব করে বলেছেন 1 থেকে 1 ঘন্টা 20 মিনিট সময় লাগবে। অথচ এই পথটি কিন্তু যেতে অন্য বাসে করে বা সড়ক পথে অর্থাৎ সড়ক পথে এই পথটি যাওয়ার জন্য কিন্তু কম করে হলেও 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যায়। তো কাজেই এলাকার মানুষ কিন্তু এ নিয়ে ব্যাপক উৎসাহের মধ্যে রয়েছে এবং তারা বলছেন যে শুধু যে মাত্র তাদের যাতায়াতের পথই কমবে তাই কিন্তু নয়। তারা বলছেন যে এটি হলো বাংলাদেশের সবচেয়ে পুরাতন ফেরি রুট ছিল, এটি আবার পুনরায় চালু হলে এই এলাকার অর্থনৈতিক কর্মচাঞ্চল্য আগের চেয়ে অনেক বেশি বাড়বে, ব্যবসা বাণিজ্যের প্রসার এলাকায় ঘটবে অর্থাৎ উত্তরাঞ্চলের সঙ্গে নদী পথের একটি ব্যাপক ব্যবসায়িক উন্নয়ন কিন্তু ঘটবে এই ফেরি রুটটি চালু হলে। তো দেখা যাক আগামী 20 তারিখ সেটি চালু হয় কিনা। তো মোটামুটি আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। শ্রেয়া, পাবনার কাজিরহাট থেকে নৌ রুটের কাজের অগ্রগতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। গাজীপুরের শ্রীপুরে একটিতে পাঠদান করে এমপিওভুক্ত 2টি বিদ্যালয় থেকে মাসের পর মাস বেতন তুলছেন এক শিক্ষক। সময় সংবাদের অনুসন্ধানে বিষয়টি উঠে আসলে দোষ স্বীকার করে অর্থ ফেরত দেওয়ার কথা জানান অভিযুক্ত শিক্ষক শাহিন মিয়া। জেলার শিক্ষা কর্মকর্তা বলছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জুনায়েদ রুবেলের ছবিতে বিস্তারিত রাজিবুল হাসানের রিপোর্টে। মোহাম্মদ শাহিন মিয়া ব্যক্তি একজন, চাকরি করেন একই সঙ্গে 2টি মাধ্যমিক বিদ্যালয়ে। শৈলাট উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন 2 বছর ধরে। বেতন ভাতাও উত্তোলন করছেন ঠিক মতো। আর পার্শ্ববর্তী তেলিহাটির আলহাজ মুসলিউদ্দিন উচ্চ বিদ্যালয়েও আইসিটি শিক্ষক হিসেবে সশরীরে উপস্থিত না থেকেও মাসের পর মাস বেতন নিচ্ছেন। অনুসন্ধানে দেখা যায় 2 স্কুলের শিক্ষক হিসেবেই বেতন তুলছেন দিব্যি। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও এই জালিয়াতির প্রমাণ মেলে, যেখানে 2টি প্রতিষ্ঠানে শাহিন মিয়ার নাম, জন্ম তারিখ, ব্যাংক হিসাব নাম্বার, এমনকি পৃথক ইন্ডেক্স নম্বর নথিভুক্ত করা হয়েছে। আমি জানি না, ইদানিং শুনি যেরকম একটা সংবাদ আছে, তবে ওনারা আমি জিজ্ঞেস করছি, উনি বলছে যে উনি ওইখানে রিজাইন দিয়ে দিয়েছে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক নিজের ভুল স্বীকার করে বলছেন অনিয়ম করে উত্তোলন করা সব টাকা ফেরত দিবেন তিনি। টাকাটা ফেরত দেবো বা এখানে যদি মনে করেন যে না করতে পারি তো একটা ফেরত দিতে হবে, কোনটা দেবো চেষ্টা করছি, সুযোগ থাকে তাহলে আমি শুধরাবো। জেলা শিক্ষা কর্মকর্তা জানালেন এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। একজন শিক্ষক কোনো অবস্থায় 2টি স্কুলে একসাথে চাকরি করতে পারবেন না। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্রীপুরকে আমি তদন্ত দিয়েছি। তদন্ত রিপোর্টের ভিত্তিতে বিধি মোতাবেক সরকারি বিধিতে যা আছে সেইভাবেই ব্যবস্থা নেব। প্রতি মাসে শৈলাট উচ্চ বিদ্যালয় থেকে 18,177 টাকা ও আলহাজ মুসলিউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে 16,620 টাকা তুলছেন শাহিন মিয়া। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। একনেক সভা শেষে ব্রিফ করছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আলটিমেটলি ওখানেই এইটা বাস্তবায়িত হবে। আপনার কাছে অনুরোধ, আপনাদের কোনো প্রশ্ন মনে থাকে মেম্বার সাহেবকে বলেন, আর আমরা তো আছি। ধন্যবাদ। আপনার কাছে প্রশ্ন মাননীয় মন্ত্রী, যে সবগুলো সম্পর্কে ব্রিফিং হয়ে যায়, এরপরে আপনারা প্রশ্ন করেন। স্যার সবগুলো তো এখন আমাদের সদস্য জনাব জাকির হোসেন আকন্দ তার 2টি প্রকল্প সম্পর্কে আপনাদেরকে ব্রিফ করবেন। পরিকল্পনা মন্ত্রী যে 2টি প্রকল্প
লক্ষ প্রকল্প। এই প্রকল্পটি বাস্তবায়নকারী প্রাকৃতিক ব্যয় প্রস্তাব করা হয়েছে 157 কোটি 87 লক্ষ টাকা, যার সকল অর্থই বাংলাদেশ সরকার। এবং এই প্রকল্পটি একনেক সভা শেষে এতক্ষণ ব্রিফ করছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে 2 সিনেট পদের রান অফ নির্বাচন। সিনেটে এবার ডেমোক্রেট নাকি রিপাবলিকান কারা পাবে সংখ্যাগরিষ্ঠতা তা নির্ধারণ করবে এই নির্বাচন। এর আগে শেষ সময় নির্বাচনী প্রচারণায় সোমবার আটলান্টায় এক সমাবেশে যোগ দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তিনি আবারও ট্রাম্পের দেশ পরিচালনা পদ্ধতির কড়া সমালোচনা করে বলেন, সমস্যা সমাধানের কোনো পথ না খুঁজে অনবরত নানা বিষয়ে অভিযোগ তোলাই ট্রাম্পের বৈশিষ্ট্য। একই দিন জর্জিয়ায় অন্য এক সমাবেশে যোগ দেন ট্রাম্পও। আবারও নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে তিনি দাবি করেন নির্বাচনে তারই জয় হয়েছে এবং শিগগিরই এ সত্য সবার সামনে আসবে। এদিকে জর্জিয়ার প্রধান নির্বাচন কর্মকর্তাকে ফোন আলাপে চাপ প্রয়োগ করায় ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের জন্য এফবিআইকে চিঠি দিয়েছেন 2 আইন প্রণেতা। আগের থেকে অনেকটাই ভালো আছেন বিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। চিকিৎসকদের পরামর্শে কাল হাসপাতাল থেকে ছাড়বেন তিনি। এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত, খবর এবং তার বাড়ি ফিরে যাওয়ার খবর আমরা পরিবেশন করি, নিশ্চয়ই সেটিও আলোর গতিতে সারা পৃথিবীর যারা সৌরভ ভক্ত, ক্রিকেট ভক্ত তাদের কাছে পৌঁছে গিয়েছে। কিন্তু প্রশ্ন এসেছে যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একটি সদৃশ্যত ফিট মানুষ, 48 বছর বয়স, যার নেতৃত্বে ভারতীয় ক্রিকেটের সুনাম দেশ বিদেশে হয়েছে, বিশ্বকাপ এসেছে, সেই যিনি নেশা করেন না, যিনি তার নিয়ন্ত্রিত জীবন জিম করেন, তার মতো একজন সুদর্শন এই মানুষ, তাকে তার এই ট্রিপল ভেসেল ডিজিজ কি করে হলো, সেই প্রশ্নটি কিন্তু এখন সর্বমহলে, সব মহলে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আজকে যখন সকালবেলা উনি ভারতীয় সময় সকাল 8:30টার সময় ভারতের উপমহাদেশের বিখ্যাত প্রখ্যাত হৃদরোগ চিকিৎসক দেবী সিটি যখন কলকাতায় আসেন এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার উডল্যান্ড হাসপাতালে, সেখানে তিনি 11:30 নাগাদ প্রায় 40 মিনিট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন এবং তারপর তিনি ঘনিষ্ঠ মহলে বিস্ময় প্রকাশ করেন যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একজন মানুষ, যিনি দৃশ্যত ফিট, তার হৃদযন্ত্রে 3টে ভেনি, 3টে শিরাতেই কি করে ব্লকেজ থাকে। যেটি যা চিকিৎসকরা বলছেন যে তার বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায় এবং তার দাদু একই রকম ভাবে এই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। অর্থাৎ তিনি দৃশ্যত ঠিক থাকলেও তার যে শরীরের এই হৃদযন্ত্রের সমস্যা সেটি তার পরিবার থেকে এসেছে বলে মনে করা হচ্ছে। তো ইতিমধ্যে আপনার মাধ্যমে দর্শকরা ইতিমধ্যে জেনেছেন যে আগামীকালকে যে কোনো সময় সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাড়া হবে। সৌরভ গঙ্গোপাধ্যায় আপাতত সুস্থ আছেন, কিন্তু দেবী সেটির নেতৃত্বে 15 সদস্যের একটি মেডিকেল বোর্ড সব সময় তাকে ভার্চুয়ালি তার বাড়িতে, আপনি জানেন যে দক্ষিণ কলকাতার বেহালাতে সুস্থ আছেন, কিন্তু দেবী সেটির নেতৃত্বে 15 সদস্যের একটি মেডিকেল বোর্ড সবসময় তাকে ভার্চুয়ালি তার বাড়িতে, আপনি জানেন যে দক্ষিণ কলকাতার বেহালাতে আমাদের দাদা ক্রিকেটের মহারাজ যাকে বলা হয় এই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি, এবং সেই বাড়িতে কিন্তু আগামী 1 মাস ধরে তিনি থাকবেন। এদিকে আরেকটি কথা জানিয়ে রাখি যে পরবর্তী তার যে দুটো শিরাতে যে ট্রেন বসানোর প্রক্রিয়া সেটি কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত। এই ছিল আমার কাছে সৌরভ গঙ্গোপাধ্যায় সুস্থতা হয়ে বাড়ি ফিরে যাওয়া এবং তার অসুস্থ হয়ে যাওয়ার যে কারণ নিয়ে যে চর্চা চলেছে, আমার কাছে তার সব শেষ। কলকাতা থেকে সৌরভ গাঙ্গুলীর সুস্থতা সম্পর্কে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। করোনা ভ্যাকসিন প্রয়োগের নীতিমালা চূড়ান্ত, দেশে আসার অন্তত 2 মাস পর প্রয়োগ। 5,500 কোটি টাকার টিকা ক্রয় প্রকল্প একনেকে অনুমোদন। বেগুনজিয়ার অসুস্থতা আর অনুপস্থিতির চক্রে আজকে নাইকো দুর্নীতি মামলার বিচার। 31 বারের মতো পেছালো অভিযোগ গঠনের শুনানি। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।